হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার গল্পগুলি সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। বিয়ের আসরে বরের বদলে পুলিশের আগমন চমকে দিয়েছিল বিয়েবাড়ির মহলকে। দোতলা সজ্জিত ডুপ্লেক্স বাড়ির কানায় কানায় ছিল মেহমান ভর্তি। সেখানে এতক্ষণ অতিথিদের সমালোচনায় ভরে উঠেছিল। বর আসছে না কেন? বিয়ে কি ভেঙে গেল? সেই জলজ্যান্ত আগুনে ঘি ঢেলে দিল পুলিশ আসার খবরটা। পুলিশ আসতে না আসতেই পাড়ায় খবর চারিকানে হয়ে গেল মুহূর্তের ভেতরেই। বিয়েবাড়িতে পুলিশের আগমন, কথাটা অগ্নিশিখার মতো দাউ দাউ করে ছড়িয়ে পড়ল। পুলিশ এসে থামলো সোজা কনের সামনে। খুন করার মতো বিশাল অপরাধে কনে তারা নিয়ে যেতে চাইলে বাধা সাজলেন কনের বাবা মোহাম্মদ আতাউর রহমান, যিনি কিনা দেশের স্বনামধন্য একজন আইনজীবী। কনে খুনি, কথাটা মুহূর্তে সারা মহল জুড়ে ছড়িয়ে পড়ল। এতক্ষণ এতক্ষণ বর কেন আসছে না, কনের দোষ আছে নাকি, এই নিয়ে কথা হলেও খুনি হবার ব্যাপারটা সবাইকে অবাক করে দিয়েছে। কনের বাবা ধীর গলায় প্রশ্ন করে বসলেন, আমার মেয়ে খুন করেছে তার প্রমাণ কি? মিস্টার আতাউর রহমান, আপনার মেয়ের আঙুলের ছাপ খুন হওয়া ব্যক্তির শরীরের উপর থেকে পাওয়া গিয়েছে। আমার মেয়ে যে কিনা রক্ত সহ্য করতে পারে না, সে করবে খুন? আপনি আমার সাথে রসিকতা করছেন? কিন্তু আপনাকে বলে দেই, এখন রসিকতা করার সময় নয়। আমার মেয়ের বিয়ে আজ। কিছুক্ষণের ভিতরেই বর চলে আসবে। এসেছেন যখন, বিয়েটা শেষ হলেই না হয় যাবেন। বসুন আপনারা। আমরা আপনার বাড়িতে বসতে বা বিয়ে খেতে আসিনি, না এসেছি আপনার সাথে রসিকতা করতে। আমরা খুনিকে নিয়ে যেতে এসেছি। মুখ সামলে কথা বলো সাজ। ভুলে যাবে না আমি কে। আমার বাড়িতে এসে আমার মেয়েকে খুনি বলো কোন সাহসে? এতক্ষণ কিছু বলিনি এর মানে এই না যে আমি চুপ করে থাকবো। এই উন্নাটা নিশ্চয়ই চিনবেন মিস্টার আতাউর রহমান। দেখুন তো, মিলে যায় নাকি আপনার মেয়ের বেনারসির সাথে। পুলিশের হাতে নিজের মেয়ের বেনারসির ওড়নাটা দেখে মুহূর্তে স্তব্ধ হয়ে গেলেন। মেয়ের জন্য খুব শখ করে সিঙ্গাপুর থেকে আনিয়েছিলেন তিনি বেনারসিটা। দেশে এমন ডিজাইনের বেনারসি নেই বললেই চলে। মুহূর্তেই তিনি বুঝে গেলেন ওড়না তার মেয়েরই। কিন্তু বেনারসি ওড়নাটা পুলিশের কাছে কিভাবে গেল? পাশ ঘুরিয়ে মেয়ের দিকে তাকালেন তিনি। ওড়নাটা যেখানে মেয়ের মাথায় থাকার কথা ছিল, সেখানে সেটা পুলিশের হাতে। বর আসার টেনশনে এদিকটা সে খেয়ালই করেনি। বিচলিত হয়ে পড়লেন তিনি, তবে নিজেকে শান্ত করে নিলেন নিমেষেই। এই মুহূর্তে বিচলিত হলে চলবে না। এক ওড়না তো আর একজনের কাছে থাকে না। একই রকম বহু ওড়না রয়েছে। হবে কোনো একজনেরটা। সামান্য একটা ওড়না দিয়ে এটা প্রমাণ করা যায় না যে কোনটা আমার মেয়েই করেছে। যুক্তি খাটাবেন না আমার সামনে, আইনজীবী সাহেব। আপনি কুঠে আইনজীবী হতে পারেন, এখানে নয়। এখানে আপনি শুধুমাত্র খুনের বাবা। উন্নাটা যে আপনার মেয়ের তা স্পষ্ট আপনি বুঝতে পারছেন, এবং এখানে উপস্থিতি সবাই তা বুঝতে পারছে। সামান্য একটা ওড়নার উপর ভিত্তি করে তুমি আমার মেয়েকে নিয়ে যেতে পারবে না। শুধুমাত্র উন্না? বলে তাচ্ছিল্যের হাসি হাসল সাজ। আতাউর রহমানকে পাশ কাটিয়ে চলে গেল কনের কাছে। ডানা চেপে ধরে একটানে সোজা করে দাঁড় করালো কনেকে। শাড়ির আঁচল হালকা সরাতেই গোলাপি বেনারসির নিচে এক কোণে লাল রঙের একটা দাগ ভেসে উঠল। শাড়ির আঁচল থাকার কারণে এতক্ষণ কিছু বোঝা না গেলেও দাগগুলো স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। দাগটা যে রক্তের, যা নিমেষেই বোঝা গেল। মুহূর্তে বোবা বনে গেল আতাউর রহমান। সব প্রমাণ যে মেয়ের বিরুদ্ধে তার, কি করে সামাল দেবেন সে?
বর এসে পড়লো বলে, এই মুহূর্তে যদি পুলিশ তার মেয়েকে নিয়ে যায় তাহলে তার মান সম্মান তো সব ধুলোয় মিশে যাবে, এমনকি বিয়েও ভেঙে যাবে। না, কিছুতেই এমন হতে দেবে না তিনি। যে করেই হোক পুলিশকে আটকাতে হবে। শান্ত স্বরে সাজকে বললেন, দেখো বাবা সাজ, তোমার হয়তো ভুল হচ্ছে কোথাও। আমার মেয়ে খুন করতেই পারে না। কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে নিশ্চয়ই। আমাকে কিছু সময় দাও। আজ আমার মেয়েটার বিয়ে যে। মাফ করবেন আমায় স্যার, আপনার কথা মানতে পারলাম না। আসামিকে আমরা খোলা ছেড়ে দিতে পারি না। এখন যা হবে উঠেই হবে। কনস্টেবল, মিস গুদুলিকে নিয়ে চলুন থানায়। আতাউর রহমান স্তব্ধ হয়ে গেলেন নিমেষেই। কি করে আটকাবেন পুলিশকে? সাজকে তিনি যতটুকু জানেন, সাজ মিথ্যে কথা বলার ছেলে না। সাজ অনেক সৎ অফিসার। সাজের জায়গায় অন্য কোনো পুলিশ থাকলে তিনি টাকা দিয়ে ব্যাপারটা এখানেই থামিয়ে দিতেন। কিন্তু এখন তিনি কি করবেন? তার সামনে তার মেয়েকে এভাবে নিয়ে যাওয়া হবে ভাবতেই তার বুকটা কেঁপে উঠেছে। গোধূলিকে নিয়ে যাওয়ার সাথে সাথে চারিদিকে হইচই রটে গেল। উনি খুনি কথাটা যেন বরাবর তার বুকে আঘাত করছে। কেউ কেউ তো তাকে খুনির বাবা বলেও আখ্যাতি করছে। দোতলা ডুপ্লেক্স বাড়িটা নিমেষেই খালি হয়ে গেল। কি খুশি না ছিলেন তিনি। মেয়ের বিয়ে বলে কথা, এক নিমেষেই সব শেষ হয়ে গেল। কিন্তু তিনি জানেন তার মেয়ে এমন কাজ জীবনে করতে পারে না। কিন্তু কি করে বোঝাবেন তিনি সবাইকে? সবাই যে তার মেয়েকে খুনি ভাবছে। ভাবতেই বুকটা হালকা ব্যথা করতে শুরু করলো। হালকা হালকা ব্যথায় ক্রমশ বাড়তে শুরু করলো। এক পর্যায়ে ব্যথায় লুটিয়ে পড়লেন তিনি মেঝেতে। মানুষশূন্য এই ভবনে একা পড়ে রইলেন তিনি। বধূরূপী আসামিকে জেলখানায় বন্দি দেখে অবাক হলো সবাই। কি সুন্দর করেই না সাজানো হয়েছে মেয়েটাকে। কি এমন হলো যে বিয়ের আসর থেকে এখানে আসতে হলো মেয়েটাকে? তার সাথে লোকজনও তো নেই। সবার মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গোধূলিকে চুপ করে বসে থাকতে দেখে পাশ থেকে একটা মহিলা উঠে এসে গোধূলির গায়ের গহনায় হাত বুলাতে লাগলেন। মনে হচ্ছে সে যেন কোনো বস্তু। মহিলার হাবভাব দেখে গোধূলি ভয়ে চিৎকার দিয়ে উঠল। গোধূলির চিৎকারে শ্বাস ছুটে গেল গোধূলির সেলের দিকে। মহিলা কনস্টেবলকে বলল মহিলাটিকে আরেক সেলে রাখতে। কনস্টেবল সাজের কথা মতো মহিলাটিকে অন্য সেলে নিয়ে যেতে দিতে মিনমিনিয়ে গলায় আওড়াতে লাগলো, বুঝি না ব্যাপার স্যাপার। খুনির জন্য স্যারেরা তো দরদ কেন? এর সাথে তো আরো খারাপ হওয়া উচিত। খুন করতেও হাত পা কাঁপলো না। কথাগুলো গোধূলির কানে পৌঁছালো। মনে মনে বসে আওড়ালো খুনি। হ্যাঁ, খুনি সে। এতক্ষণ মনে পাথর চেপে রাখলেও এখন চোখের জল ধরে রাখতে পারল না সে। অঝরে চোখের পানি পড়তে লাগলো তার। কি থেকে কি হয়ে গেল সে বুঝতেই পারল না। আজ যে তার বিয়ে ছিল, বাপ যে খুব খুশি ছিল, কিন্তু সে খুনি কিভাবে হয়ে গেল? আর সব থেকে বড় কষ্ট তখন পেল যখন সাঁঝ নামক মানুষটাও তাকে বিশ্বাস করল না। সে ভালো করে চেনে গোধূলিকে। সেই মানুষটাই খুনের কাঠগড়ায় দাঁড় করালো তাকে। নিজের প্রতি ঘৃণা হচ্ছে গোধূলির। তাহলে কি বাবাও তাকে অবিশ্বাস করবে? হবু স্বামীর এমন ভয়াবহ মৃত্যু দেখে শিউরে উঠল গোধূলি। কি নৃশংসভাবে খুন করা হয়েছে মানুষটাকে। দেহটাকে দেখে গায়ে কাঁটা দিয়ে উঠেছে তার। এই মানুষটার সাথে আজ তার বিয়ে হওয়ার কথা ছিল। রাতের পর রাত না ঘুমিয়ে পার করেছে সে এই মানুষটার জন্য। সারা রাত জেগে কতই না গল্প করেছে তারা। টোনাটনির সংসার সাজিয়েছে দুজনে মিলে। কতই খুশি ছিল মানুষটা আজ। দীর্ঘ 5 বছরের অবসান ঘটতে চলেছিল আজকে। এই মানুষটার জন্য এতদিন হয়তো বেঁচে ছিল গোধূলি। ডিপ্রেশন কাটিয়ে উঠতে তাকে এই ব্যক্তি সাহায্য করেছিল। কিন্তু মানুষটার করুণ মৃত্যু যেন সে কোনো মতেই মানতে পারছে না। আবার সবচেয়ে বড় কষ্ট এই যে মানুষটার মৃত্যুর জন্য তাকে দায়ী করা হচ্ছে। এমনকি এই মানুষটার খুনের জন্যই তাকে এখানে আনা হয়েছে। এতক্ষণ তাকে কি জন্য এখানে আনা হয়েছে তা জানা থাকলেও কাকে খুনের দায়ে তাকে এখানে আনা হয়েছে
সেটা সে জানতো না গোধূলি। সাজ যখন তাকে নিয়ে লাশের কাছে আসলো তখন তখন লাশের খাটিয়ায় সূর্যের ক্ষতবিক্ষত দেহ দেখে ধপ করে বসে পড়ল মেঝেতে। আজ যেন চোখের জলও তার সাথে বেইমানি করছে। চোখ থেকে এক বিন্দু জলও নিচে গড়ায়নি। কথায় আছে না, অতি শোকে মানুষ পাথর হয়ে যায়। গোধূলির ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে। আজ যেন সে পাথর হয়ে গিয়েছে। সূর্য অস্ত যাবার পর মুহূর্তেই সন্ধিক্ষণে জন্ম হয়েছিল গোধূলির। পরন্ত বিকেলের উপচে পড়া আমেজে আতাউর রহমান প্রকৃতি অবস্থার সাথে মিলিয়ে মেয়ের নাম রেখেছিল গোধূলি। যেদিন গোধূলির জন্ম হয় সারা সকাল বৃষ্টির ছন্দে বিলীন ছিল। অবশেষে বৃষ্টির পাট কাটিয়ে আকাশের ঝলমলে সূর্য উকি দিল। সেদিন আতাউর রহমান সারা হাসপাতালে মিষ্টি বিলি করেছিলেন। প্রচণ্ড আদর যত্নে তিনি গোধূলিকে বড় করেছিলেন। কিন্তু গোধূলির বছর 6 ছিল তখন গোধূলি ছাদ থেকে পড়ে গিয়েছিল। সেই থেকে গোধূলি রক্ত সহ্য করতে পারে না। গোধূলিকে এভাবে বিক্ষিপ্তভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে সাজের প্রচণ্ড রাগ হলো। কেননা তার প্রিয় মানুষগুলোর মৃত্যুর জন্য গোধূলি দায়ী। সাজ তার রাগ কোনো মতে সংযত করে গোধূলির কাছে গিয়ে তার বাম হাত টেনে দাঁড় করালো। গোধূলি যেন কোনো হুঁশ ছিল না। সাজের এহেনে কাণ্ডে চমকে উঠেছিল গোধূলি। সাজ গোধূলির 2 বাহু চেপে ধরে চিৎকার করে বলে উঠল, কি ক্ষতি করছিল ওরা তোর? আমার কাছ থেকে কেন কেড়ে নিলি ওকে? কেন খুন করলি এত নৃশংসভাবে সূর্যকে? আর সূর্য তো তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসতো, কেন মারলি ওকে? একের পর এক প্রশ্ন করতেই লাগলো সাজ গোধূলিকে। গোধূলি যেন কোনো কথাই বলতে পারছিল না। গোধূলি নিষ্ঠুরতা যে সাজের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিল। চিৎকার করে আবারও বলে উঠল, তুই খুনি গোধূলি, তুই খুনি। তুই আমার আলোকে মেরে ফেলেছিস, আমাকে একা করে দিয়েছিস তোরা সবাই। আমি তোকে ঘৃণা করি, এতই ঘৃণা করি যে তোকে নিজ হাতে মেরে ফেললেও আমার আফসোস থাকবে না। সাজের এরূপ কথা শুনে গোধূলি অনেক কষ্ট পেল। তুই খুনি কথাটা যেন বারবার তার কানে ভেতরে বাজছে। এমনিতেই সে রক্ত সহ্য করতে পারে না, তার উপর সাজের তাকে ঘৃণা করার ব্যাপারটা যে কিছুতেই যেন মেনে নিতে পারছে না। হঠাৎ করে থরথর করে কাঁপতে শুরু করলো সে। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়তে নিলে সাজ তাকে ধরে ফেলে। জনশূন্য রাস্তায় এক গভীর জলাশয়ের পাশে দাঁড়িয়ে আছে সাজ। নিজের জীবনের অঙ্ক মিলাতে সে ব্যস্ত। এক দমকা হাওয়া এসে যেন নিমেষেই তার জীবনটাকে তছনছ করে দিয়ে চলে গিয়েছিল। গোধূলির সাথে তার দেখা হয়েছিল বিদেশের মাটিতে। তখন সে জানতো না গোধূলি নামক মেয়েটা তার জীবনে কাল হয়ে দাঁড়াবে। সাজের ছোটবেলা থেকে অনেক ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার হওয়ার। সেই লক্ষ্য নিয়ে নিজেকে তৈরি করেছিল সে। কিন্তু মেডিকেলে পরীক্ষার পরপর 2 বার পরীক্ষা দিয়েও দেশে পড়ার সুযোগ পায়নি সাজ। প্রবল ইচ্ছা থাকার কারণে সে বিদেশে ডাক্তারি পড়ার সুযোগ পায়। সাজের বাবা মা রাজি না থাকলেও ছেলে জিদের কাছে হার মানতে হয় তাদের। এমন না যে তাদের কিছুই নেই। সাজের বাবা সরকারি কলেজের অধ্যাপক। তিনি চেয়েছিলেন সাজও তার মতো অধ্যাপক হোক, কিন্তু ছেলের ভালোর কথা ভেবে তিনি সাজকে বিদেশে পড়ার অনুমতি দেন। সেখানেই তার সাক্ষাৎ হয় গোধূলি আর আলোর সাথে। ফোনে রিংটন শুনে অতীত থেকে বেরিয়ে আসলো সাজ। নিজের আর আলোর কাটানোর সময়গুলো মনে পড়ে গেল তার। ফোন রিসিভ করতেই শুনতে পেল, স্যার, ম্যামের জ্ঞান ফিরেছে, জলদি আসুন, তিনি পাগলামি করছেন, আমরা কোনোভাবেই তাকে শান্ত করতে পারছি না। ফোন পেয়ে সাজ তাড়াহুড়ো করে রওনা হলো গন্তব্যের উদ্দেশ্যে। যত দ্রুত সম্ভব তাকে তো সেখানে পৌঁছাতে হবে। হাসপাতালে বেডের ওপর বসে আছে গোধূলি। কিছুক্ষণ আগেই তার জ্ঞান ফিরেছে। কেবিনের বাহিরে পুলিশ পাহারা দিচ্ছে, তাই জ্ঞান ফিরলেও কাউকে ডাকতে ইচ্ছে হয়নি তার।
সারা রুমে নীরবতা বিরাজ করছে। পরনে তার সেই বিয়ের শাড়িটা এখনো। ফ্রেশ হতে হবে। সারাদিন না খাওয়ার ফলে নিজেকে বড্ড দুর্বল লাগছে তার। আচ্ছা, বাবা কি খেয়েছে? সে তো গোধূলিকে ছাড়া খেতে বসে না। এতক্ষণ বাবার চিন্তা না থাকলেও এখন বড্ড দুশ্চিন্তা হচ্ছে গোধূলির। এই ঘটনার পরে বাবাকে সে দেখেনি। এতক্ষণে তো এখানে চলে আসার কথা। তাহলে তার বাবা কই? নিজের মাথায় এক বোঝা চিন্তা নিয়ে উঠে দাঁড়ালো গোধূলি। ওয়াশরুমে যেয়ে আয়নার দিকে তাকালো সে। কি বিদঘুটে লাগছে যে তাকে। কি সুন্দর করে সাজিয়েছিল সকালে ওই আপুগুলো। আপন খেয়ালে বিড়বিড় করলো গোধূলি। হঠাৎ মনে পড়ে যায়, যার জন্য সেজেছিল সেই তো এই দুনিয়ায় নেই। ভেবেই মনটা আবারও ভারী হয়ে উঠল তার। সূর্যের কত ইচ্ছে ছিল তাকে বউ সাজে দেখবে। তাই তো সকালে ঝুঁকি নিয়ে সূর্যের সাথে দেখা করেছিল সে। কিন্তু কে জানতো এটাই হবে তাদের শেষ দেখা। হাতের মেহেন্দির দিকে তাকালো সে। এখনো এস শব্দটা ফুটে রয়েছে, যা সূর্য নিজে হাতে লিখে দিয়েছিল তার হাতে। ভেবে দীর্ঘশ্বাস ফেললো গোধূলি। মনে মনে আওড়ালো, পেও পেলাম না তাহাকে। মুখটা কোনো রকমে ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো সে। বাইরে এসে যা দেখলো, তোমাকে আমায় বিয়ে করতে হবে গোধূলি। কথাটা শোনা মাত্র চমকে উঠল গোধূলি। হাসপাতালের করিডোরে বসেছিল গোধূলি। মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল তার। কিভাবে সবকিছু সামাল দেবে তা ভাবতে না ভাবতেই সাজের এমন কথা তাকে ভড়কে দিল। কি বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার সাজ? দেখো গোধূলি, আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে। তুমি চাও আর না চাও, বিয়ে তোমার আমাকেই করতে হবে। আমার বাবা এখানে অসুস্থ, মৃত্যুর সাথে লড়াই করছে, আর আপনি কিনা এখন এসব কথা বলছেন? সূর্য মারা যাওয়ার দিনও বের হয়নি সাজ। ভুলে যাবে না, আজ আমার বিয়ে ছিল। হ্যাঁ, আমি জানি সূর্য মারা যাওয়ার ঘন্টাও পেরোয়নি। বিয়ে তো আর হয়নি। আর সূর্যকে তো তুমি মেরে ফেলেছো। খুনি তুমি, বুঝছো? তুমি শুধু আপন মানুষ কাটতেই চাও। আবারও খুনি শব্দটা শুনে চোখ ঝাপসা হয়ে গেল গোধূলির। বাম হাতে মুঠো দিয়ে চোখের জলটা আলতো করে মুছে নিল। প্রচন্ড অভিমানে সাজকে বলল সে, হ্যাঁ, খুনি আমি। খুনকে কেন বিয়ে করবেন? গোধূলির কথা শুনে সাজ গোধূলির দিকে এগিয়ে আসলো। গোধূলিকে একটানে কাছে নিয়ে আসলো। গোধূলির যেন যায় যায় অবস্থা। গোধূলিকে পেছন ফিরিয়ে তার কাঁধের ওপর মুখটা রেখে দুহাত চেপে ধরে আস্তে করে বলল, খুনি হও আর যাই হও, বিয়ে তো আমি তোমায় করবই। এটা আমার চ্যালেঞ্জ। তাই বলে এটা ভেবো না শাস্তি তুমি পাবে না। তুমি এর থেকে ভয়ানক শাস্তি পাবে। মৃত্যু জন্য আল্লাহর কাছে হাত পাতবে, তাও তুমি রেহাই পাবে না। বলে আরো শক্ত করে হাত দুটো চেপে ধরল গোধূলির। গোধূলি ব্যথায় কুঁকড়ে উঠল। তখনই কেবিন থেকে ডক্টর বেরিয়ে এসে জানালো, আতাউর রহমান তাদের সাথে দেখা করতে চান। কিছুক্ষণ আগে গোধূলি যখন ওয়াশরুম থেকে বের হচ্ছিল, হুট করে সাজ এসে তাকে থাপ্পড় মেরে দেয়। আচমকা এমন কিছু হবে তা বুঝতে পারেনি গোধূলি। সাজ চিৎকার করে বলে উঠল, কাণ্ডজ্ঞান নাই নাকি তোমার? হ্যাঁ, কতক্ষণ ধরে ডাকছি তোমায়। কি করছিলে তুমি? চিন্তায় আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছিল, আর তুমি কিনা আমার ডাক না শোনার বান করেছিলে। গোধূলিকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে সাজ আবারও বলে উঠল, তাড়াতাড়ি চলো, তোমার বাবা স্ট্রোক করেছে। যেহেতু তুমি ছাড়া তার কেউ নেই, সেই কারণে তোমাকে সেখানে নিয়ে যেতে হবে। তা না হলে একজন আসামিকে কখনোই আমি জেল থেকে বের হতে দিতাম না। নেহাত তোমার বাবা অসুস্থ। তাড়াতাড়ি আসো, তোমার জন্য অপেক্ষা করার সময় আমার নেই। বলে সাজ কেবিন থেকে বের হয়ে গেল। বাবার অসুস্থতার কথা শুনে মাথায় একাকার সমান বাজ পড়ল গোধূলির। বাবা ছাড়া যে তার কেউ নেই, মা তো থেকেও নেই তার, আর আলো আলো সে তো নেই এই জীবনে। হাসপাতালে সে জানতে পারলো তার বাবাকে ডক্টর চেক আপ করছে। তাই বাইরে করিডোরে বসেছিল গোধূলি। হঠাৎ সাজের এরূপ কথায় চমকে উঠেছিল গোধূলি।
সাজ কেনই বা তাকে বিয়ে করবে? সাজ তো আলোকে ভালোবাসতো, নাকি শুধু চেহারা এক বলেই সাজ তাকে বিয়ে করতে চায়? না, সে সাজকে কোনো মতেই বিয়ে করবে না। সাজ যে তার বোনের ভালোবাসা, আলোর ভালোবাসা। হঠাৎ করে এসব ভাবনার মাঝেই ডক্টর বের হয়ে আসলো। তাদের উদ্দেশ্যে বলল, আপনারা প্লিজ চেঁচামেচি বন্ধ করুন, ভুলে যাবেন না এটা হাসপাতাল। ডক্টরের কথায় সাজ কিছুটা লজ্জিত হলো। গোধূলিকে নিজের নাম শুনতেই গোধূলি হুড়মুড়িয়ে উঠল আর বলল, আমি আমি গোধূলি। ডক্টর, আমার বাবার কি হয়েছে? তিনি সুস্থ আছেন তো? দেখুন মিস গোধূলি, আপনার বাবা আল্লাহর রহমতে সুস্থ আছেন, কিন্তু অতিরিক্ত টেনশনের জন্য আপনার বাবা স্ট্রোক করেছে। মিস্টার সাজ যদি সময় মতো তাকে নিয়ে না আসতেন তাহলে রোগীকে আমরা বাঁচাতে পারতাম না। খেয়াল রাখবেন রোগী যেন টেনশন না করে, তাকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আপনি এখন আপনার বাবার সাথে দেখা করতে পারেন। ডক্টরের কথা শুনে গোধূলি তাড়াতাড়ি কেবিনে প্রবেশ করলো। তার বাবাকে ক্যানেলা আর সেলাইন লাগিয়ে রাখা হয়েছে। তার বাবা চোখ বুজে শুয়ে আছে। গোধূলি নীরব পায়ে হেঁটে গিয়ে টুলে বসলো। বাবা ছাড়া যে তার আর কেউ নেই। আলোটাও তাকে ছেড়ে বহুদিন আগে চলে গেছে। বাবার কিছু হয়ে গেলে সে কি করে বাঁচবে? সূর্য তাকে আজ ছেড়ে চলে গেছে। হ্যাঁ, সাজ বোধহয় ঠিকই বলেছিল, সব দোষ তার। না হলে এতগুলো মানুষের মৃত্যুর কারণ সে হতো না। এসব ভাবতেই চোখ থেকে অঝরে পানি পড়তে লাগলো গোধূলির। পানির ফোঁটা গড়িয়ে আতাউর রহমানের হাতে পড়তেই চোখ মেলে তাকালেন তিনি। মেয়ে কাঁদছে দেখে আলতোভাবে হাতটা উঠিয়ে মেয়ের মাথায় রাখলেন তিনি। পরম স্নেহে তিনি মানুষ করেছেন দুই বোনকে। গোধূলির কান্না যেন তীরের মতো তার বুকে বিঁধছে। মাথায় বাবার স্পর্শ পেয়ে বাবার দিকে তাকালো গোধূলি। দেখলো বাবা তার দিকে তাকিয়ে রয়েছে। নিজেকে সামলাতে না পেরে কান্না করতে লাগলো সে। আতাউর রহমানও পরম যত্নে মেয়েকে আগলে নিলেন। কোনো মতে মেয়ের কান্না থামলে তিনি মেয়েকে বললেন, আমি জানি আমার মেয়ে কারো ক্ষতি করেনি, না সূর্যকে মেরেছে। এটা তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। মা, একটা কথা রাখবি আমার? বাবা, তুমি এসব বিষয় নিয়ে ভেবো না। জলদি সুস্থ হয়ে যাও। তুমি যা বলবে আমি তাই করব। সাজকে বিয়ে করে নে মা। বাবার কথা শুনে স্তব্ধ হয়ে গেল গোধূলি। বাবা কি বলছে তাকে? এ যেন সে মানতে পারছে না। ছলছল চোখে বলে, তুমি তো সব জানো বাবা, তাহলে আজকে কিভাবে আমায় বিয়ে করতে বলছো? তুই ভালো থাকবি মা, রাজি হয়ে যা। গোধূলি বাবার কথা মানতে না পেরে কেবিন থেকে বের হয়ে গেল। গোধূলি চলে যাওয়ার দিকে নিস্তব্ধ হয়ে চেয়ে রইলেন আতাউর রহমান। মেয়ের জন্য কিছুই করতে পারছে না তিনি। ডক্টর তাকে জানিয়েছেন হার্টে ছিদ্র হয়েছে তার। খুব দ্রুত অপারেশন না করলে তিনি মারা যাবেন। গোধূলিকে এই কথা জানাতে বারণ করেছেন তিনি। তিনি চান না তার মেয়ে কষ্ট পাক। মেয়েটাই যে তার শেষ সম্বল। আলোকে হারিয়েছিলেন তিনি, কিন্তু গোধূলিকে কোনোভাবেই তিনি হারাতে পারবেন না। গোধূলিকে কোলে নিয়ে যখন তিনি পরম আবেশে জড়িয়ে ধরেছিলেন, তখনই নার্স তোয়ালে পেঁচানো আরেকটি শিশু এনে হাতে দেন তার। তখন অবাক হয়েছিলেন আতাউর রহমান। তিনি জানতেন না তার টুইন্স বেবি হবে। পরে অবশ্য খুশি হয়েছিলেন তিনি। গোধূলির নামের সাথে মিলিয়ে আরেক মেয়ের নাম রেখেছিলেন আলো। গোধূলি আলো। প্রেগন্যান্সির রিপোর্ট হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে গোধূলি। এই সময়টা তো সবচেয়ে আনন্দের হতো যদি সাজের সাথে বিয়ে হবার কিছুদিন পরে কথাটা সে জানতো। সেদিন রাতের ঘটনা যে তার সামনে এভাবে এসে দাঁড়াবে আকস্মিক কালেও ভাবেনি সে। সে ভুলে গিয়েছিল সে ঘটনা, সরিয়ে ফেলেছিল তার জীবন থেকে সে রাতের ঘটনা। তবু আজ কেন? সাজের বাচ্চার মা হতে চলেছে সে। ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে তার। এখন কি করবে সে? কোন মুখে সাজের সামনে দাঁড়াবে?
এতক্ষণ হয়তো সাজ জেনেও গিয়েছে এই ব্যাপারে। অনিচ্ছা থাকা সত্ত্বেও আবারও বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল আজ গোধূলিকে। বাবাকে সুস্থ করে তোলাই যেন তার একমাত্র কাম্য। তবুও ভালোবাসার মানুষকে পাওয়ার যে আনন্দ, তার বিন্দুমাত্র রেশ নেই তার মাঝে। ভালোবাসার মানুষটাকে পেয়েছে অবশ্য, কিন্তু এই পাওয়ার থেকে না পাওয়াই ভালো ছিল বলে মনে করে গোধূলি। সূর্যকে ভালো না বাসলেও যথেষ্ট শ্রদ্ধা করত সে। সূর্যের জন্যই সে আজও বেঁচে ছিল। বাবার কথা রাখতে সূর্যকে বিয়ে করতে রাজি হয়েছিল। সূর্য ছিল তার বাবার বন্ধুর ছেলে। 3 মাস আগে নিজের ভালোবাসা হারিয়ে নিজের বোনের মৃত্যুতে সে ভীষণভাবে ভেঙে পড়েছিল, এমনকি আত্মহত্যার চেষ্টাও করেছিল। আতাউর রহমান মেয়ের এমন অবস্থা সহ্য করতে না পেরে মেয়েকে সাইকিয়াট্রিস্ট দেখান। সাইকিয়াট্রিস্ট ছিল আর কেউ না, তার বন্ধুর ছেলে সূর্য। সূর্যের গোধূলিকে ঠিক করতে 3 মাস সময় লেগেছিল। গোধূলির যখন মন খারাপ হয়েছে, সারা রাত সে গোধূলির মন ঠিক করার আপ্রাণ চেষ্টা করেছে। এমন কিছু নেই যা সে গোধূলির জন্য করেনি। মেয়ের প্রতি সূর্যের এত যত্ন দেখে আতাউর রহমান তার বন্ধুর সাথে মিলিয়ে ঠিক করেন গোধূলির সাথে সূর্যের বিয়ে দেবেন। সূর্য অবশ্য দ্বিমত করেনি, কিন্তু গোধূলি রাজি ছিল না। আতাউর রহমান তার দোহাই দিয়ে মেয়েকে রাজি করিয়েছিলেন বিয়ের জন্য। বাবার কথা শুনে গোধূলি বের হয়ে গেলেও দাঁড়াতে না দাঁড়াতেই শুনতে পেল ডক্টরদের চেঁচামেচি, যা শুনে বুঝতে পারল বাবা শ্বাস নিতে পারছে না। অক্সিজেন মাস্ক দেওয়া হয়েছে তাকে। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি, যে কোনো মুহূর্তেই তিনি মারা যেতে পারেন। ডাক্তারের এ কথায় পাশে থাকা চেয়ারে ধপ করে বসে পড়ল গোধূলি। তার জন্য তার বোনের মতো তার জীবন থেকে তার বাবাও হারিয়ে যাবে। এই বিশাল পৃথিবীতে একা হয়ে যাবে সে। তখন ডক্টর এসে বলল, মিস গোধূলি, আপনার বাবা যে অবস্থা, তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। আপনার বাবা আমাকে জানাতে বারণ করেছিলেন, কিন্তু আপনার বাবা যে অবস্থা, তাকে বেশি দিন বাঁচাতে পারবো না আমরা। তাই কথা আপনাকে বলে দেওয়া উচিত। কি কথা স্যার? দয়া করে বলুন, আমার বাবার কি হয়েছে? সুস্থ হয়ে যাবেন তো আমার বাবা? প্লিজ প্লিজ বলুন স্যার। দেখুন, আপনার বাবা হার্টে ছিদ্র হয়েছে। সমস্যাটা অবশ্য ধরা পড়েছিল আপনার বোনের মৃত্যুর পর, যখন আপনার বাবা হাসপাতালে এসেছিলেন। সেদিন তিনি দুর্বলতার কারণে অজ্ঞান হয়ে যান। তখন তার চেক আপ করে জানতে পারি তার হার্টের ছিদ্র রয়েছে। বেশ কিছুদিন যাবৎ লক্ষ্যগুলো প্রকাশ পেলেও তিনি গুরুত্ব দেননি। সমস্যা দিনে দিনে বাড়তে থাকলেও তিনি চিকিৎসা করাননি। এখন তার অবস্থা গুরুতর। আমাদের দ্রুত অপারেশন করতে হবে। কিন্তু কিন্তু কি ডক্টর? অপারেশন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, কিন্তু রোগীকে আমাদের হাসি খুশি রাখতে হবে। দেখবেন তিনি যেন কষ্ট না পান। আপাতত তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। কিছুক্ষণ পর আপনি দেখা করতে পারবেন। বলে ডক্টর সেখান থেকে চলে গেল, রেখে গেল বিধ্বস্ত গোধূলিকে। সাজ এসে গোধূলির পাশে দাঁড়ালো। বিয়ের সাজে বেনারসিতে বিধ্বস্ত অবস্থায় গোধূলিকে দেখে মোটেও তার ভালো লাগছিল না। এই চেহারার মায়ায় পড়েছিল সে একদিন। হোক চেহারা ছলনাময়ী, ভালোবাসা তো ভোলা যায় না। পেয়েও হারিয়েছিল সে তার ভালোবাসাকে। গোধূলি যেন আজ নিশ্চুপ। প্রকৃতি যেন গোধূলিকে শান্ত করে দিয়েছে। কিছুক্ষণ আগে বাবার জ্ঞান ফিরলে বাবার সাথে দেখা করতে গিয়েছিল সে। বাবার করুণ আকুতি আবারও তাকে হার মানিয়েছিল। সে সাজকে বিয়ে করবে বলে বাবাকে মানিয়েছে। সাজকে বিয়ে না করলে তিনি কিছুতেই নিজের অপারেশন হতে দেবেন না। বাবাকে বাঁচাতে রাজি হয়েছে সে এই বিয়েতে। রাজি হতে না হতেই সাজ গোধূলিকে নিয়ে রেজিস্ট্রি অফিসে যায়। আইন মোতাবেক বিয়ে করে নেয় তারা। আইন মোতাবেক তারা স্বামী স্ত্রী হলেও দুজনে ছিল ভিন্ন কোনো উদ্দেশ্যে। গোধূলির বুকে চলছিল তখন এক বিশাল ঝড়, আর সাজ তার মনে তো প্রতিশোধের আকাঙ্ক্ষা। সাজ বাসায় যাওয়ার জন্য বারবার জোর করলেও গোধূলি তার কথায় অটুট।
সে হাসপাতাল থেকে এক পাও সরবে না। সে সারা রাত বাবার কাছে থাকবে। কখন কি দরকার হয় বলা তো যায় না। তাই সে আজ রাতে হাসপাতালে কাটানোর সিদ্ধান্ত নিল। থানার কাজে বাধ্য হয়ে গোধূলিকে রেখে বেরিয়ে পড়ল সাজ। তবে গোধূলি এখনো আসামি, তাই দুজন কনস্টেবল রেখে গেল পাহারা দেওয়ার জন্য। তবে যাওয়ার সময় হাসপাতালের ক্যান্টিন থেকে গোধূলির জন্য খাবার কিনে দিয়ে গেল। সারাদিনের ধকল পেরিয়ে কেবিনের সোফায় বসল গোধূলি। সামনে তার জন্য সাজে রাখা খাবার দেখে একচিলতে হাসি ফুটে উঠল গোধূলির। নিমেষেই সব ক্লান্তি ভুলে গেল তার। খিদের কারণেই খাবার খাওয়া শুরু করলো, কিন্তু 2-3 লকমা মুখে দিতেই বমি আসতে শুরু করলো তার। তাই খাবারটা খেলো না তেমন। বসে ভাবতে লাগলো পুরনো দিনের কথা। কতই না খুশি ছিল সে আর আলো, যখন তারা বিদেশের মাটিতে পড়ালেখার সুযোগ পেয়েছিল। স্বপ্ন পূরণের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল তারা বিদেশের মাটিতে। সেখানে সাজ নামক ব্যক্তিটি কেড়ে নেয় 2টি মন। বাধা পড়ে যায় সাজ 2টি অন্তরে। তবে গোধূলি আর আলো দুজনে কেউ কাউকে একে অন্যের ভালো লাগার কথা জানায়নি। কে জানতো তাদের ভালোবাসার মানুষটাও এক হবে। তোমায় এখন মরতে হবে। তুমি মরে গেলে এই বিশাল সম্পত্তি আমার। সব পথের কাঁটাগুলোকে সরিয়েছি, এখন তোমার পালা। যতটা না নির্মমভাবে মরেছে তোমার বোন, তার থেকেও 1000 গুণ কষ্ট নিয়ে মরবে তুমি। মেসেজটা দেখে সন্দেহ দানা বুনতে লাগলো সাজের মনে। রাত পেরিয়ে সকাল হলো। নবদিনে রচনা হলো। সকাল হতে না হতেই সাজ হাসপাতালে হাজির হয়েছে। কেবিনে প্রবেশ করতেই গোধূলিকে সোফায় ঘুমন্ত অবস্থায় আবিষ্কার করলো। কি মায়াবী মুখখানা তার! এই মুখের মায়ায় পড়েছিল সে। ডাক্তার সাজকে জানিয়েছে যত দ্রুত সম্ভব আতাউর রহমানকে অপারেশন করতে হবে। যেহেতু সাজ এখন তাদের পরিবারের অংশ, তাই সে সন্ধ্যায় অপারেশন করার কথা বলেছে। গোধূলিকে ক্লান্ত দেখে সাজ কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে গোধূলিকে তার বাসায় নিয়ে এসেছে। হঠাৎ জরুরি ফোন কল আসায় গোধূলিকে রেখে সে বেরিয়েছে বাসা থেকে। কিন্তু যাওয়ার সময় গোধূলির হাতে হসপিটালের একটা খাম দিয়ে গেছে। গোধূলি খামের দিকে চোখ বোলাতেই দেখতে পেল কোনো কিছু রিপোর্ট। এটা নাম দেখেই বুঝতে পারলো এটা তার রিপোর্ট। কালকে ডক্টর তাকে কিছু টেক্সট দিয়েছিল, সেগুলোর রিপোর্ট হয়তো এটা। খামের অবস্থা দেখে সে বুঝতে পারল যে এটা এখনো খোলা হয়নি, তাই রিপোর্টটা খোলার সিদ্ধান্ত নিল। কিন্তু রিপোর্ট খুলতেই সে স্তব্ধ হয়ে গেল, কেননা এটা প্রেগন্যান্সির রিপোর্ট, যেখানে কিনা রিপোর্ট পজিটিভ এসেছে। হাত পা কাঁপতে শুরু করলো তার। তাহলে সবকিছু জেনে যাবে সবাই? আলোর মৃত্যুর কারণ ভাববে তাকে? মনে পড়ে গেল তার সেদিনের কথা। বিদেশে থাকাকালীন সাজ যখন ডাক্তারি পড়ত, গোধূলি আর আলোর সাথে সেখানেই তার দেখা হয়। গোধূলি আর আলো দুজনেই স্কলারশিপ পেয়ে সেখানে গিয়েছিল। যমজ থাকায় দুজনের ভেতরের পার্থক্য করাও কঠিন ছিল, তবে কাছের মানুষেরাই তাদের পার্থক্য করতে পারত। সাজ প্রথম দেখায় আলোকে ভালোবেসে ফেলে। গোধূলি সাজকে পছন্দ করত, কিন্তু প্রকাশ করতে পারে না। হঠাৎ একদিন সাজ এসে আলো ভেবে গোধূলিকে ভালোবাসার কথা জানায়। গোধূলি তখন ভেবেছিল সাজ হয়তো তাকে ভালোবাসে, তাই সে রাজি হয়ে গিয়েছিল। সে জানতো না সাজ তাকে আলো ভেবে ভুল করেছে, কিন্তু তার ভুল ধারণা ভেঙে গিয়েছিল যেদিন কিনা সাজ তাকে সবার সামনে থাপ্পড় মেরেছিল। স্তব্ধ হয়ে গিয়েছিল গোধূলি সেদিন। উপাধি দিয়েছিল বেইমানি। সাজের এক ফ্রেন্ডের জন্মদিন ছিল সেদিন। সাজ গোধূলিকে আসতে বলেছিল। সাজ ভেবেছিল সেদিন সবার সামনে সে আলোকে বিয়ের প্রপোজ করবে। সাজের কথা মতো গোধূলি সেখানে আসতে রাজি হয়। তবে সেদিনের অনুষ্ঠানে গোধূলি আর আলো দুজনেই এসেছিল। ততদিনে সাজকে আলোর ভালো লাগতে শুরু করেছিল, তবে আলো জানতো না গোধূলি সাজকে ভালোবাসে। অনুষ্ঠানে যখন সবার সামনে সে আলোকে প্রপোজ করে আর আলো তা মেনে নেয়, গোধূলি অবাক হয়ে তাকিয়েছিল সেদিন। সাজ হয়তো তাকে ভেবে ভুল করেছে, তাই সে সাজের কাছে গিয়ে সাজকে জড়িয়ে ধরে, কিন্তু সাজ সকলের সামনে তাকে থাপ্পড় মারে।
সাজ সেদিন বলেছিল, লজ্জা করে না গোধূলি তোমার? তুমি জানতে না আলোকে আমি ভালোবাসি? তোমাকে তো আমি সহজ সরল ভেবেছিলাম। ভুলবশত তোমার কাছে নিজের মনের কথা বলেছিলাম। তুমি চাইলেই সেদিন বলতে পারতে তুমি আলো নও, তুমি বেইমানি করছো আমার সাথে, নিজের বোনের সাথে। নিজেকে দেখো আর তোমার বোনকে দেখো, যারা এক হলেও তোমার মন কুৎসিত। যখন আমি জানতে পারি তুমি আলো নও, আলো হওয়ার নাটক করছো আমার সাথে, তখন তখন তোমার এই কুৎসিত উদ্দেশ্য তোমার বোনের সামনে আনার জন্য আমি এই সকল কিছু করেছি। আরও নানা কথা বলে সাজ সেদিন তাকে অপমানিত করেছিল। আলো সেদিন গোধূলির দিকে ছলছল করে তাকিয়েছিল। হয়তো সে ভেবেছিল গোধূলি বেইমান। ভালোবাসার মানুষটার প্রত্যাখ্যান এইভাবে পেয়ে সেদিন সে কাউকে না জানিয়ে নিজ দেশে চলে গিয়েছিল। সে দেশে এসে বাবাকে এ ব্যাপারে জানিয়েছিল সে, কিন্তু দিন তার অবনতি শুরু করেছিল। সে তার রুম থেকে বের হতো না, কোনো কিছু খেত না। বাবা তার এই অবস্থা মানতে না পেরে তাকে থাইল্যান্ডে পাঠিয়ে দেয় পড়াশুনো করার জন্য। সেখানে যে আস্তে আস্তে ঠিক হতে শুরু করে গোধূলি। এভাবেই কেটে যায় তার জীবন থেকে 5টা বছর। হঠাৎ একদিন সে বাবার মাধ্যমে জানতে পারে আলোর বিয়ে সাজের সাথে। গোধূলি আসতে না চাইলেও বাবার জন্য অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে আসতে হয়েছিল। কিন্তু কে জানতো আশাটাই তার জীবনে কাল হয়ে দাঁড়াবে। গোধূলি এসেছিল গায়ে হলুদের রাতে। বোনকে দেখে আলো যেন তার অভিমান ধরে রাখতে পারে না, আলতোভাবে জড়িয়ে নেয় বোনকে সে। দু বোনের মান অভিমানের পার যেন চুকিয়ে গিয়েছিল সেদিন। কিন্তু ঘটনা বেগতিক অবস্থা ঘটেছিল সেদিন, যখন আলোকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পার্লারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল সে। হন্তদন্ত হয়ে সব খুঁজেছিল সবাই আলোকে। ততক্ষণে সাজের পরিবারও চলে এসেছিল। গোধূলির বাবা সেদিন কোনো উপায় না পেয়ে আলোর জায়গায় গোধূলিকে বসিয়ে দিয়েছিলেন। অনিচ্ছা থাকা সত্ত্বেও বাবার সম্মান বাঁচাতে রাজি হয়েছিল গোধূলি। কোনো মতেই গোধূলিকে বুঝিয়ে সেই বাড়িতে পাঠিয়েছিলেন তিনি। কিন্তু গোধূলি জানতো না তার জীবনে কাল হয়ে দাঁড়াবে এই দিনটি। সাজের বোন গোধূলিকে বাসর ঘরে বসিয়ে দিয়ে গিয়েছিলেন। কিন্তু সাজ যখন গোধূলির কাছে আসে তখন সে মাতাল অবস্থায় ছিল। সাজ গোধূলির কাছে আসতে চাইলেও গোধূলি তাকে বাধা দিতে পারে না। কিন্তু সকালে ঘুম ভাঙলেই সে বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। নিজের কাছে নিজেকে ঘৃণা লাগতে শুরু করে তার। সাজ না হয় মাতাল ছিল, কিন্তু সে তো সকালে ছিল। আলোকে সে কি জবাব দেবে? তার অবর্তমানে সে সাজের সাথে ছিল না, কাউকে এই ঘটনা জানতে দেওয়া যাবে না। তাই সে সাজকে তাদের ভেতরে ঘটে যাওয়া কোনো কিছুই জানায়নি। আলোকে পাওয়া যায়নি 2 দিন হয়ে গিয়েছে। গোধূলি আর তার বাবা হন্তদন্ত খুঁজেও তার ঠিকানা মেলেনি। সাজকে এ ব্যাপারে তারা কিছুই জানায়নি। কিন্তু 3 দিন পর দারোয়ান চাচা আলোর বাড়িতে আসেন। কিন্তু আলো স্বাভাবিক ছিল না, নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল তাকে। দারোয়ান চাচা তাকে পাশের এক বাউন্ডারির ভেতরে পেয়েছিলেন। আলো জানায় বিয়ের দিন পার্লারে যাওয়ার সময় কেউ তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। টানা 3 দিন তার উপর শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন চালায়। আজ সকালে বাউন্ডারিতে ফেলে রেখে আসে তাকে। আর কিছু বলতে না বলতেই আলো অজ্ঞান হয়ে যায়। অবস্থা বেগতিক দেখে আলোকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় গোধূলি। কিন্তু পথমধ্যে তাদের গাড়ির ব্রেক ফেল হয়ে যাওয়ায় অ্যাক্সিডেন্ট হয়। গাড়ির পেট্রোল লিক হয়ে গাড়িতে আগুন ধরে যায়। গোধূলি বেঁচে গেলেও আলো বাঁচতে পারে না, পুড়ে ছাই হয়ে যায় সে। খবর পেয়ে সাজ আর আতাউর রহমান ছুটে আসে সেখানে। গোধূলিকে সামলান তিনি। সাজকে বোঝায় আলো মারা গিয়েছে। বিয়ের কথা চেপে যান তিনি। কিন্তু সাজের বুক হাহাকার করছিল প্রিয় মানুষটাকে হারানোর বেদনায়। গোধূলিকে হাসপাতালে ভর্তি করা হয়। সাজ গোধূলিকে আলোর খুনি মনে করে, কেননা গোধূলির জন্যই আজ অ্যাক্সিডেন্টটা হয়েছে। সেই ঘটনায় পর গোধূলি চুপচাপ হয়ে যায়, মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে সে। তখনই তার চিকিৎসা করে সূর্য। সূর্য আগে থেকেই গোধূলিকে পছন্দ করত, তাই গোধূলিকে বিয়ে করতে চেয়েছিল। আতাউর রহমান ঠিক করেন মেয়ের সাথে সূর্যের বিয়ে দেবেন। প্রথমে গোধূলি রাজি না থাকলেও পরে সে রাজি হয়।
কিন্তু কিন্তু সূর্যকে তার অতীতের ব্যাপারে সবকিছু খুলে বলে। সূর্য তাকে আশ্বাস দেয় সে সারা জীবন তার পাশে থাকবে, আর বিয়ের আগেই সাজের সাথে তার ডিভোর্স করিয়ে পরে বিয়েটা হবে। সেই জন্য তারা সূর্যের বিয়ের দিন সকালে তাকে ডেকেছিল। শুটার তাকে নিয়ে বাইকে বেরিয়েছিল। আসার সময় সূর্য গোধূলির হাতে একটা খাম দিয়ে বলে, দেখো গোধূলি, তোমার বিয়ের ব্যাপারে সাজ জানে না, তাই আমি খুব গোপনে তাকে না জানিয়ে কাগজটা সাইন করিয়েছি। এখন তুমি সাইন করে দিও। কাগজটা এখনো তার ডয়ারে আছে। ভুলে গিয়েছিল সাইন করার কথা। হঠাৎ সাজের ডাকে হুঁশ ফিরল গোধূলির। যেদিন রাতকে ধামাচাপা দিতে চেয়েছিল সে তার জীবন থেকে, কিন্তু আজ তারা তার সামনে। সাজ গোধূলিকে নিয়ে যায় হসপিটালে। আতাউর রহমানের অপারেশন সাকসেসফুল হয়েছে, তবে সাকসেসফুল হওয়ার কিছুক্ষণ পরেই আতাউর রহমান মারা যায়। যা শুনে গোধূলির সাথে সাথেই জ্ঞান হারায়। ডাক্তার জানায় আতাউর রহমানের অক্সিজেনের অভাবে আতাউর রহমান মারা গিয়েছেন। সাজের মনে হচ্ছে আতাউর রহমান এমনি এমনি মারা যায়নি, তার অক্সিজেন মাস্ক কেউ খুলে দিয়ে গিয়েছে, যার কারণে তিনি শ্বাস নিতে না পেরে মারা গিয়েছেন। গোধূলিকে হসপিটালের কেবিনে ভর্তি করে সাজ থানায় চলে আসে। তার কেন জানি মনে হচ্ছে সাজের বাবা মায়ের মৃত্যু, আলোর মৃত্যু, সূর্যের মৃত্যু, তারপর আতাউর রহমানের মৃত্যু, সব যেন একই সূত্রে গাঁথা। যে করেই হোক তাকে এসবের কুলকিনারা খুঁজে বের করতে হবে। সাজ গোধূলির জামিন করিয়েছে, কেননা সে ভালো মতোই জানে গোধূলি এই খুনের সাথে জড়িত নয়, তাকে ফাঁসানো হচ্ছে। তাই গোপনে তদন্ত করছে সে, কারণ সে জানে পুলিশ ডিপার্টমেন্টের কেউ খুনিকে সাহায্য করছে। তা না হলে খুনি জানতো না আতাউর রহমান এখানে। আতাউর রহমানের মৃত্যু স্বাভাবিক নয়। গোধূলি প্রেগনেন্ট জানতে পেরে বাকরুদ্ধ হয়ে যায় সাজ। তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাহলে কি গোধূলি সূর্যের বাচ্চার মা হতে চলেছে? সেই মুহূর্তে গোধূলির ফোন থেকে সাজের ফোনে একটা মেসেজ এলো। মেসেজ দেখে থ হয়ে গেল সাজ। মেসেজে লেখা ছিল, গোপনে তদন্ত তো ভালোই চালাচ্ছিস তাহলে সাজ। আমাকে ধরার পরিকল্পনা তো ভালোই করেছিস, কিন্তু আমাকে তোর হাতের নাগালে পাবি না যদি না আমি চাই। ভেবেছিলাম তোর সামনে আসবো না, তোকে কিছু করব না, কিন্তু তার হতে দিলি কই? পাগলা কুকুরের মতো হামাই ধরতে মাঠে নেমেছিস, তাই না? তোর বাবা মাকে মেরে অনুশোচনা হচ্ছিল ঠিকই, কিন্তু এখন মনে হচ্ছে ঠিকই করেছি। যাই হোক, গোধূলি নিয়ে আমি তোর জীবন থেকে দূরে চলে যাচ্ছি। আমার পথের কাঁটা হয়ে দাঁড়ালে তোর অবস্থাও আলোর মতো করব। মেসেজটা পড়েই মাথায় বাজ পড়ল সাজের। যা ভেবেছিল তাই ঠিক, গোধূলিকে ফাঁসানো হয়েছে। কিন্তু কেই বা এই মেসেজগুলো করছে? এসবের ভেতরে কার হাত রয়েছে? আর গোধূলিকেই বা লোকটা কোথায় পেল? গোধূলি তো বাসায় ছিল। সাজ তার বাসার উদ্দেশ্যে রওনা হলো, কিন্তু গিয়ে দেখে সারা বাড়ি এলোমেলো হয়ে রয়েছে। জিনিসপত্রগুলো এলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বোঝা যাচ্ছে গোধূলিকে টেনে হিঁচড়ে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। সাজ সাথে সাথেই তার বন্ধুর কাছে ফোন দিয়ে গোধূলির ফোনের লোকেশন জানতে চাইল। সাজ থানার উদ্দেশ্যে বের হয়ে গেল। যে কোনো মূল্যেই গোধূলিকে তার বাঁচাতে হবে। গোধূলির জ্ঞান ফিরতেই নিজেকে তার বিছানায় আবিষ্কার করল, কিন্তু গোধূলি তো সাজের বাড়িতে ছিল। এখানে কিভাবে আসলো ভাবতেই মনে পড়ল কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা। সাজ তার জন্য খাবার আনতে বাইরে গিয়েছিল। দরজা নক করার শব্দ শুনতেই কিছু না ভেবেই গোধূলি দরজাটা খুলে দিয়েছিল, কিন্তু আচমকা আক্রমণের জন্য সে প্রস্তুত ছিল না। দরজা খুলতে না খুলতেই সামনে থাকা মানুষটা তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। মাথায় আঘাত পেয়ে পিছিয়ে যায় সে। নিমেষেই চোখে অন্ধকার দেখতে শুরু করে সে। সামনে আবছা আবছা চোখ তাকাতেই নীল গেঞ্জি পরা কাউকে দেখতে পেল, কিন্তু চেহারাটা স্পষ্ট ছিল না। বিপদ বুঝতে পেরেই সে পালাতে চেষ্টা করে, তবুও ব্যর্থ হয়। শক্ত পুরুষালী স্পর্শ তাকে আঁকড়ে নেয়, নেতিয়ে ঢলে পড়ে তার গায়ে। চারিপাশে তাকাতেই বুঝতে পারে সে তার নিজের বাড়িতে রয়েছে। তবে এটা আলোর রুম বুঝতে অসুবিধে হয় না তার, কিন্তু
কে তাকে এখানে এনেছে, আর লোকটাই বা কে ছিল? ভাবতেই মাথায় চিনচিনে ব্যথা করে ওঠে তার। কিছুটা ভাবতেই লোকটার চেহারা স্পষ্ট ওঠে তার কাছে। কাঁপা কাঁপা স্বরে বলে ওঠে, সূর্য? হ্যাঁ, সূর্য। তখন এক ভারী পুরুষালী শব্দ ভেসে উঠল গোধূলির কানে। সামনে তাকিয়ে দেখল সূর্য দরজার একপাশে কাত হয়ে দাঁড়িয়ে আছে। সূর্যকে যেন আজ ভীষণ ভয়ঙ্কর লাগছে গোধূলির কাছে। তুমি বেঁচে আছো সূর্য? কেন, দেখতে পারছো না সুস্থ সরল রক্তে মাংস করে একজন মানুষ তোমার সামনে দাঁড়িয়ে আছে? তাহলে ও ওই ওই রক্তাক্ত লাশ? কাঁপা কাঁপা স্বরে বলে ওঠে গোধূলি। ওহ গোধূলি, তোমার সামনেই তো আমি দাঁড়িয়ে। তাহলে বলো লাশটা আমি কি করে হই? ওটা তো একজন রিক্সা চালক, যাকে সূর্য বানিয়ে সবার ঠাটরে নাটক সাজিয়েছে। সূর্য মারা গিয়েছে, আর খুনি হিসেবে তোমাকে সবার সামনে উপস্থাপন করেছি। কিন্তু বিশ্বাস করো, সব দোষ ছিল সাঁজের। সাঁজ বাড়াবাড়ি না করলে ওই নিরীহ রিক্সা চালককে অকালে মরত তো না। আফসোসের সুরে বলে ওঠে সূর্য। সূর্যের এমন কথায় হতভম্ব হয়ে গেল গোধূলি। সূর্য এমনটা করবে সে ভাবতেও পারছে না। বলে উঠল, সূর্য, তুমি আমার সাথে মজা করছো। আমি জানি তুমি কাউকে মারতে পারো না। দেখো, এমন মজা আমার ভালো লাগে না সূর্য। গোধূলির কথা শুনে উচ্চস্বরে সূর্য হাসতে শুরু করলো। গোধূলির কাছে এসে বলে উঠল, ওহ, এত বিশ্বাস আমার উপর! আমার চোখে জল চলে আসলো। কিন্তু তোমার বিশ্বাস দিয়ে আমি কি করবো বলো? জানো, তোমার সাথে দেখার পর ওই রিক্সা চালক রিক্সায় আমি উঠেছিলাম। রিক্সাওয়ালা গরিব ছিল, দেখতে আমার মতো লম্বা ছিল, তাই সুখ দুঃখের কথা সারা রাস্তায় বলছিল আমায়। কাজের বাহানা দিয়ে আর বাসায় গিয়েছিল আমি তাকে। গরিব মানুষটা কিছু টাকার আশায় বলতে না বলতেই রাজি হয়ে গেছিল। বাসায় নিয়ে একের পর এক ছুরি আঘাত করতে থাকি, আর আঘাতের লবণ দিয়েছিলাম। জানো, তার ছটফট আওয়াজ যেন আমায় শান্তি দিচ্ছিল। তাকে মরার পর গাড়ি করে সহ এক জায়গায় আগুন লাগিয়ে দিই, আর পাশে তোমার ওড়না আর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসি, যাতে সব দোষ তোমার উপর যেয়ে পড়ে। আর তাই হলো। কিন্তু শ্বাস তোমায় বাঁচিয়ে নিল। সূর্যের মুখে এমন ভয়ঙ্কর ঘটনা শুনে গা কাঁটা দিয়ে উঠল গোধূলির। তখন সূর্য বলে উঠল, ও জান, এতটুকু ভয় পেয়ে গেলে? কাহিনী তো আভি বাকি হ্যায় মেরে জান। বলে শীষ বাজাতে লাগলো সূর্য। সূর্যের এমন আচরণ আগে কখনো লক্ষ্য করেনি গোধূলি। এরূপ যেন মানতে কষ্ট হচ্ছে তার। জানো গোধূলি, তোমার প্রাণপ্রিয় বাবা আর হালোকে আমিই মেরেছি। আফসোসের সুরে বলে ওঠে সূর্য। সূর্যর কথা শুনে থমকে উঠল গোধূলি। সে ভাবতেও পারছে না তার বাবা বোনের মৃত্যুর জন্য দায়ী সূর্য, যার জন্য কিনা গোধূলি ডিপ্রেশনে রোগী হয়েছিল। সেই তাকে সেখান থেকে বেরিয়ে বাঁচতে সাহায্য করেছে। সে কাঁদতে কাঁদতে সূর্যের শার্টের কলার আঁকড়ে ধরে বলে ওঠে, কেন মেরেছ ওদের? কি ক্ষতি করেছিল ওরা তোমার? কেন কেন আমার জীবন থেকে আমার ভালোবাসার মানুষ দুটোকে ছিনিয়ে নিলে? কি দোষ ছিল আমার? আমার সাথে কেন এমন করলে? কেন? সূর্য এক ঝটকা দিয়ে গোধূলির হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিল। গোধূলিকে বিছানায় বসিয়ে তার মুখে হাত দিয়ে বলল, দোষ তোমার ছিল না জান, দোষ ছিল তোমার বোনের। সে কেন সেদিন আমাকে বাঁচালো বলো তো? রাস্তায় অ্যাক্সিডেন্টে আহত হয়ে পড়েছিলাম আমি, তখন কেউ আমাকে সাহায্য করেনি। তখন তোমার বোন আলো আমাকে হাসপাতালে নিয়ে গেছিল। সেদিন থেকেই ভালো লেগে যায় তাকে। আমি প্রতিদিন তোমার বোনের পিছু নিতাম। আস্তে আস্তে তাকে আমি ভালোবাসতে শুরু করি, কিন্তু হঠাৎ করে সে উধাও হয়ে যাও। পরে খোঁজ নিয়ে জানতে পারি তোমার বাবা আমার বাবার বন্ধু, আর আলো বিদেশে গিয়েছে পড়াশোনার জন্য। বাবা বলে আমি তোমার বাবার সাথে আমার আর আলোর বিয়ের সম্বন্ধ পাকাপোক্ত করে রাখি। এভাবেই দিন যাচ্ছিল। আমি যেন আমার দিকে আসক্ত হয়ে যাচ্ছিলাম।
হঠাৎ একদিন বাসায় যাওয়ার সময় দেখতে পাই আলো একটা ছেলের সাথে মার্কেটের ভিতরে ঢুকেছে। আমি আলোর পিছু নিতে শুরু করি। দেখি আলো ছেলেটার সাথে ঘুরছে, জড়িয়ে ধরছে, আরও কত কি। জানো ছেলেটা কে ছিল? সাজ। সে আমার আলোকে আমার থেকে কেড়ে নিচ্ছিল। খোঁজ নিয়ে জানতে পারি আলো আর সাজের 3 দিন পরে বিয়ে। বাসায় এসে বাবাকে জানালে সে তোমার বাবার সাথে কথা বলে, কিন্তু তোমার বাবা আমার বাবার মুখের উপর না করে দেয়, কেননা তিনি তার মেয়ের খুশি চান। যা ছিল সাজের মাঝে। কোনো উপায় না পেয়ে আমার বাবা সাজের বাবার কাছে যায়, শুধুমাত্র আমার খুশির জন্য। কি তারা আমার বাবাকে অপমান অপদস্থ করেন, যার কারণে আমার বাবা সেদিন আত্মহত্যা করেন। জানো আমার বাবা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ ছিল না। মা ছোটো থাকতেই মারা গিয়েছিলেন। বাবাই আমার বড় বানিয়েছে। সেই বাবার মৃত্যু দেখে আমি ভেবে নিয়েছিলাম কাউকে সুখে হতে দেবো না। যেই বাবা সেই কাজ। যাদের কারণে আমার বাবা মা আত্মহত্যা করেছিলেন তাদের এক এক করে মেরেছি। সাজের বাবা মায়ের গাড়ির ব্রেক ফেল করে দিয়েছিলাম, যার কারণে তাদের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। যার কারণে সাজ তার চাচার মাধ্যমে ডাক্তারি ছেড়ে পুলিশে জয়েন করে। আলোর বিয়ের দিন পার্লারের সামনে থেকে তুলে নিয়ে এসেছিলাম। বিশ্বাস করো গোধূলি, আমি আলোকে মারতে চাইনি। তাকে বলেছিলাম আমায় বিয়ে করতে, আমি সব ভুল ভুলে যাব। কিন্তু সে বারবার বলেছিল আমায় বিয়ে করবে না। তাই সে যদি আমায় বিয়ে করে তার জন্য তার ইচ্ছার বিরুদ্ধে তার কাছে গিয়েছিলাম। এতে সে আমায় আরও ঘৃণা করতে শুরু করে। তবুও আমি তাকে আমার কাছে রাখতে চাইছিলাম, কিন্তু আমার বাবা বর্তমানে সে পালিয়ে যায়। পরে জানতে তাকে দারোয়ান পেয়ে বাড়ি নিয়ে গেছে। আমিও তখন কিছু করিনি, যেহেতু শুনেছিলাম আলোর বোনের সাথে সাজের বিয়ে হয়ে গিয়েছে, তাই ভেবেছিলাম আর কোনো ভয় নেই। কিন্তু আলোকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় তুমি আর আলোর যে গাড়িতে উঠেছিলে তার ব্রেক ফেল আমি করেছিলাম, কিন্তু তোমাদের মরার জন্য নয়, তোমাদের বাবাকে মারার জন্য। কিন্তু সেই দুর্ঘটনায় আমার আলো মারা গেল। বিশ্বাস করো, কারো বদলে আমি চাইনি আলো মারা যাক। আলো মারা যাওয়ার পর প্রচণ্ড ভেঙে পড়েছিলাম আমি। কিন্তু তোমার বাবা যখন তোমার কথা বললো, আমি যেন তোমাকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম। সেই চোখ, সেই মায়াবী মুখ আমায় থমকে দিয়েছিল। আমি জানতাম আমার আলোর বোন আছে, তবে আর যমজ বোন তুমি সেটা আমি জানতাম না। তোমাকে দেখার পর আমি যেন নতুন করে বাঁচার আশা পাই, তোমাকে নিয়ে নতুন স্বপ্ন দেখতে পাই, তোমাকে সুস্থ করে তুলতে শুরু করি। তোমার সাথে আমার বিয়েও ঠিক হয়, কিন্তু মাঝে মাথা সাজ হয়ে যায়। সে আমাকে হুমকি দিয়ে যায়, প্রতিশোধের নেশা আবার চেপে ওঠে আমার মাথায়। আমার খুনি হিসেবে তোমাকে সকলের সামনে আনি। যদি সাজ এর নজর আমার দিকে থেকে সরে যায়, পরে তোমাকে নিয়ে অন্য দেশে চলে যাব। ঠিক তাই হয়। সাজ তোমায় নিয়ে তদন্ত শুরু করে। সেই ফাঁকে আমি তোমার বাবার অক্সিজেনের মাস্ক সরিয়ে মেরে ফেলি, কিন্তু মাথায় আগুন ধরে যায় যখন শুনতে পারি সাজ তোমাকে আবার বিয়ে করছে। কি দোষ ছিল রে আমার? ভালোবাসা কি খাদ ছিল? তোদের 2 বোনের জন্য আজ আমার এই পরিণতি। বলেই সূর্য নিজের চুল ধরে কান্না করছে। এক নজরে তাকিয়ে আছে গোধূলির সূর্যের দিকে। তার চোখ থেকে যেন পানি মুছে গিয়েছে। ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে। সূর্যের জন্য দয়া হলেও রাগ হচ্ছে, কেননা তার জন্য আজ তার বোন বাবা এই পৃথিবীতে নেই। সূর্য যেন চুপ হয়ে আছে। আচমকাই গোধূলির দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। সূর্যের এমন ভয়ানক হাসি দেখে ভয় লাগতে শুরু করলো গোধূলির। ভয়ে কুকড়ে উঠল সে। যা দেখে সূর্য বলে উঠল, ভয় পেও না, তোমায় আমি মারবো না। তোমায় তো ভালোবাসি আমি। আমরা দুজনে বিয়ে করব আর একসাথে মিলে সংসার করব। বাচ্চা নিয়ে আমার আপত্তি নেই। আমি নিজের সন্তানের মতো মানুষ করব তাদের। আমার সাথে চলো তুমি। এখন থেকে চিরতরে চলে যাব আমরা। সাজ আর আমাদের মাঝে আসতে পারবে না। সূর্যের কথা শুনে প্রতি উত্তরে গোধূলি বলে উঠল, তুমি তুমি আমার বাবার খুনি ভাবলে কিভাবে? আমি তোমায় বিয়ে করব? তোমার মতো করে চাইও আমি আমার সন্তানদের দেখতে দেব না। তখনই সেখানে সাজ প্রবেশ করলো। সাজকে প্রবেশ করতে দেখে সূর্য মোটেও বিচলিত হলো না। সে জানতো সাজ এখানে আসবে। সাজ লোকেশন ট্র্যাক করে জানতে পেরেছে গোধূলি তার নিজের বাড়িতেই রয়েছে, তাই দেরি না করে দ্রুত ছুটে এসেছে এখানে। এতক্ষণ
বাইরে দাঁড়িয়ে সূর্যের সকল কথা শুনছিল। সে ভাবতেও পারেনি সূর্য এত নোংরা খেলা খেলবে তাদের সাথে। সাজ এসে সূর্যের দিকে বন্দুক তাক করতেই সূর্য গোধূলিকে টেনে তার সামনে নিয়ে আসে। নিজের পকেট থেকে একটা ধারালো ছুরি গোধূলির পেটের সামনে রেখে বলে, কিরে, গুলি করবি আমায়? কর, তোর জন্যই আমি সবাইকে হারিয়েছি। কি আছে রে তোর মাঝে? আমার আলো পরে গোধূলি তোর হলো, তোর জন্য সব হারিয়েছি। এখন কিছু হারানোর ভয় নেই আমার। গুলি করবি? কর, সাথে গোধূলিকেও মরতে হবে। সাজ জানে সূর্য তার বাবার মৃত্যুর পর সাইকোতে পরিণত হয়েছে, তাই গোধূলিকে মারতেও তার হাত কাঁপবে না। তাই শান্ত মাথায় কাজ করতে হবে। দেখ সূর্য, গোধূলিকে কিছু করিস না, ও তো তোর বাচ্চার মা হতে চলেছে। সাজের কথা শুনে সূর্যের তাচ্ছিল্যের হাসি পেল, বলে উঠল, আমার বাচ্চা গোধূলির পেটে? আমার নয়, তোর বাচ্চা। এই জন্যই তো আগে ওকে মারবো, পরে নিজে মরবো। সূর্যের কথা শুনে সাজের মনে পড়ল বিয়ের রাতের কথা। সে মাতাল ছিল অবশ্য, কিন্তু ঘটে যাওয়া কথা তার মনে ছিল। সাজ নিজের ভুল বুঝতে পারল। সাজ অন্যমনস্ক হতেই সূর্য গোধূলির হাতে ছুরি আঁচড় বসিয়ে দেয়। গোধূলির চিৎকার শুনতেই সাজ কিছু না ভেবেই সূর্যের বুকে গুলি করে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে সূর্য। সাজ এসে গোধূলিকে জড়িয়ে ধরে। সাজের পুলিশ এসে সূর্যকে নিয়ে যাওয়ার সময় গোধূলি লক্ষ্য করে সূর্য তার দিকে এক মুগ্ধতার হাসি দিয়ে চলে গেল। যাওয়ার সময় সূর্য মনে মনে আওড়ালো, তোমায় খুঁজিস সকালবেলা, তোমায় খুঁজিস সাঁঝে, হারিয়ে গিয়েও রয়ে গেল আমার হৃদয়ের মাঝে। কিছু বছর পরে কোনো এক বর্ষার দুপুর, আমার ছোঁয়া মা কাঁদছে কেন? জানো বাবাই, মামা মামাই মেরেছে। তাই বলে কাঁদতে হবে নাকি? নাও, বাবাই তোমাকে এতগুলো আদর দিয়ে দিচ্ছে, আর মাম্মাকে আমি বকে দিয়ে আসছি। বলে মেয়ের গাল দুটো আদরে ভরিয়ে দিল সাজ। সেদিনের পর থেকে কেটে গিয়েছে কিছু বছর। সাজ আর গোধূলি মেয়ে ছোঁয়া। সাজ রুমে গিয়ে দেখলো গোধূলি কাঁদছে। সাজ যে গোধূলিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আমার মামুনির মাম্মাম কাঁদছে বুঝি, কেনে? গোধূলি সাজের ছোঁয়া পেয়ে কাঁদতে লাগলো। মেয়েকে মেরে মাহি কান্না করে, এ কেমন কথা? আসলে আমি আমি ওকে মারতে চাইনি, কিন্তু ও আমাকে প্রচুর বিরক্ত করেছিল, তাই মেরেছি। থাক, আর কান্না করতে হবে না। বলে সাজ গোধূলিকে শক্ত করে জড়িয়ে ধরলো। সাজের হাত তার পেটের কাছে এনে বলল, ভালোবাসি। সাজও প্রতি উত্তরে বলে উঠল, ভালোবাসি আমিও। মনে মনে আওড়ালো, সাপুরের বালুকায় কেউ কি তালুকায়, ইচ্ছের হিমালয় হয় না কভু ক্ষয়। ভালোবাসা ফুরায় না, প্রেম কভু হারায় না, অনুভবে থেকে যায়। কেউ না জানো, আমি তো জানি তুমি আমার। কেউ না জানো, তুমি তো জানো আমি তোমার। স্বপ্নের বালুকায় কেউ কি পালুকায়, ইচ্ছের হিমালয় হয় না কভু ক্ষয়। কষ্ট ছাড়া আবার মানুষ হয় নাকি? কষ্ট সবারই আছে, কিন্তু নিজের ভালোটা নিজেকে বুঝে নিতে হয়। কিছু কিছু মানুষ আছে, তারা ভাঙা জিনিস আরো বেশি করে ভাঙতে ভালোবাসে। এদের থেকে দূরত্ব বাড়লে তবেই ভালো থাকা যায়, না হলে যতটা ভেঙেছো তার 3 গুণ ভাঙতে হবে। পরিশেষে একসময় সব শেষ।
এটা যদি সান্ত্বনা বা কথা কথা হয় তাহলে বলবো না, কারণ সেই বোঝে এসব যে এর মধ্যে আছে। সব সময় কাটলেও রাতের অন্ধকারটা সহজে কাটে না। অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায়, সে সর্বপ্রথম হাতের লাঠিটাকেই ফেলে দেয়, অথচ এই লাঠিটাই তার একসময়ে দুঃসময়ের সঙ্গী ছিল। আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না। ঘর পড়লে তো সবাই দেখে, মন পড়লে দেখে কজন। মুখ দেখে যারা মন বুঝতে পারে তারাই তো আসল স্বজন। জীবনে অনেকেই আসে, শেষ পর্যন্ত থাকে কজন। শেষ মুহূর্ত অব্দি যে থেকে যায় সেই তো বন্ধু প্লাস প্রিয়জন। শরীরের খোঁজ তো সবাই রাখে, মনের খোঁজ রাখে কজন? মনের খোঁজ রাখা মানুষটাই যে আপনার প্রকৃত আপনজন। মনের খোঁজ রাখার মানুষটাই হচ্ছে প্রিয়জন।